এখানে আমি এর আগে অনেকবার এসেছিলাম কিন্তু জায়গা পাইনি, আজকে এসেও বসার ব্যবস্থা পাইনি। আমি একবার ট্রাই করছিলাম গাইজ, জানেন বাসায় এটা বাকরখানি হয় না, এটা চাপটিখানি হয়ে গেছিল। লাচ্ছিটা এটা 101 বছর 1922 সালে এটা অনুষ্ঠিত হয়েছে। যে পরিমাণ ক্ষুধা আমার লাগছিল সেই তুলনায় খুব একটা আহামরি মজা ছিল না। সো গাইজ, আমি গুলশানে যে বিরিয়ানি খাই আসলে এভাবে আমি কম্পেয়ার করতে চাই নাই, কিন্তু না করে পারতেছি না। এখানে আজকে আমরা সারাদিন কাটাবো পুরান ঢাকা। পুরান ঢাকাকে আমরা এভাবে দেখাবো যা আপনারা কখনোই দেখেননি। সো গাইস, আজকে যেহেতু আমি সারাটা দিন পুরান ঢাকায় কাটাবো, সেহেতু আমাদের সকালে নাস্তাটা শুরু করতে হবে বাকরখানি দিয়ে। আপনারা সবাই কিন্তু জানেন আমাদের পুরান ঢাকার ঐতিহ্য হচ্ছে বাকরখানি। তো আমি আজকে ব্রেকফাস্টটা শুরু করবো বাকরখানি দিয়ে। তো আমি এখন আছি পুরান ঢাকার কলতা বাজারে। তো কলতা বাজারের যে মোস্ট ফেমাস যে বাকরখানি, আজকে আমি তার বাকরখানিটা খেয়ে শুরু করবো। তো এখন হচ্ছে আমি বাকরখানি খাবো। বাকরখানিটা ভাঙলাম, আমি সবসময় যেভাবে খেতে পছন্দ করি আজকে সেভাবেই খাবো। আমার সাথে লিমা খাও প্লিজ। সিরিয়াসলি অনেক বাকরখানি আসছে গেছে, কিন্তু পুরান ঢাকার বাকরখানি যেটার মতো ফ্লেভার আর অন্য কোথাও আসবে না। আমি একবার ট্রাই করছিলাম গাইজ, জানেন বাসায় এটা বাকরখানি হয় না, এটা চাপটিখানি হয়ে গেছিল। দর্শক, আমরা যে বাকরখানি খাই এটার পিছনে কিন্তু একটা ঐতিহাসিক ইতিহাস আছে, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। মির্জা আগা বাকের ঢাকায় বাকরখানি রুটি প্রচলন করেন। তিনি বৃহত্তর বরিশালের জমিদার ছিলেন। তার প্রেয়সী ছিল আরামবাগের নর্তকী খনি বেগম। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে কথিত আছে। খনি বেগমের স্মৃতি তিনি ভুলে যাননি। তার আবিষ্কৃত এবং প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকের খনি রুটি। পরবর্তীতে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে। আমি এখন আছি হচ্ছে পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী হাজি মাখন বিরিয়ানির সামনে। এখানে আমি এর আগে অনেকবার এসেছিলাম কিন্তু জায়গা পাইনি, অনেক লাইন ছিল, আমি খেতে পারিনি। তো আজকে এসেও বসার ব্যবস্থা পাইনি। এটা ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আমি যা শুনেছি, আমি কখনো ট্রাই করিনি। স্মেলটা খুব ভালো আসতেছে। এটা আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো। এই একটা বিরিয়ানি যেটা নাকি হচ্ছে সকাল 8:30 থেকে খোলে। অনেক সময় অনেকে সকালবেলা যখন ক্রেভিংস উঠে যে আমি বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তখন আপনারা আর কোথাও চিন্তা না করে হাজি মাখন বিরিয়ানি খেতে পারেন। তো গাইস, আমি বেশি কথা না বলে খাবো, কজ ঠান্ডা হয়ে যেতে, ঠান্ডা হয়ে গেলে হচ্ছে বিরিয়ানির মজা থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পিয়াজ ভাই সামনে আসেন। দেখেন এখানে প্রত্যেকটা লোকমায় হচ্ছে আমি গোস্ত পাচ্ছি, কিন্তু একটা এত গোস্ত অথচ এটার মূল্য মাত্র 150 টাকা। সো গাইস, আমি গুলশানে যে বিরিয়ানি খাই আসলে এভাবে আমি কম্পেয়ার করতে চাই নাই, কিন্তু না করে পারতেছি না, কজ এখানে কোয়ান্টিটি বেশি, ইভেন হচ্ছে সফট অনেক, যেটা গুলশানে আমি পাই না। ভাই কি বলবো, আজকে পুরান ঢাকার মানুষের সাথে বিয়ে হওয়ার পরে আমি পুরান ঢাকার ফ্যান হয়ে গেছি খাবারের। যে মাখন বিরিয়ানি 70 বছর যাবত ঐতিহ্যের সাথে তারা হচ্ছে এই বিরিয়ানি সেল করে থাকে। কোয়ালিটি যদি ঠিক না থাকে আসলে 70 বছর পর্যন্ত টিকে থাকা সম্ভব না, সেটাই আমি দেখলাম। বিরিয়ানি খাওয়ার পর কিন্তু অবশ্যই আমরা সবসময় সফট ড্রিঙ্কস খাই, কিন্তু আজকে যেহেতু আমরা পুরান ঢাকায় আছি, তো আজকে আমরা সফট ড্রিঙ্কস খাবো না। পুরান ঢাকা মানে বিউটি লাচ্ছি। তো বিউটি লাচ্ছি না খেলে তো আজকে আমার মন ভরবে না। তো সেহেতু হচ্ছে আজকে আমি বিউটি লাচ্ছি খাবো। লাচ্ছিটা এটা 101 বছর 1922 সালে এটা অনুষ্ঠিত হয়েছে। এটা খুব ভালো কেমিক্যাল মুক্ত লাচ্ছি, দই চিনি বরফ এটা দিয়ে লাচ্ছি হয়, লেবু চিনি বরফ। সো গাইস, এখন আমার হাতে আছে বিউটি লাচ্ছি, যেটা আমি সবসময় খাই কিন্তু ক্যামেরাতে দেখানো হয় না, আজকে আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাদের দোকানে দাঁড়ায় আছে দেখে বলতে না, আসলেই এই লাচ্ছির মতো অথেন্টিক লাচ্ছি আমি, এটা অনেক ইয়ামি। আমি এখন আছি আদি মরণচাঁদ ঘোষের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে, যা হচ্ছে 160 বছর পুরানো। তা আমি যেহেতু এত খাওয়া দাওয়া করে ফেলেছি, পরে যদি ডেজার্ট না খেয়ে তা তো হয় না। ভালো, অনেক সফট। আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে কাঁচা ছানা। এটা হচ্ছে ওনাদের দোকানে সবচেয়ে বেশি সেল হয় আর সবচেয়ে বেশি সবাই খায় এটা, তাই আমিও এটা ট্রাই করলাম। তো এটা ট্রাই করে ভালোই লাগতেছে, আমার ডিসিশন ভালো ছিল। আমি এখন চলে এসেছি পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে।
বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। 1947 সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর 1949 সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং। আমি এখন চলে আসছি ঢাকার নবাবী ঐতিহ্য আহসান মঞ্জিলে। আমাকে দেখতেই পাচ্ছেন, তারা এখনো পর্যন্ত চেষ্টা করছে এই ঐতিহ্যটাকে ধরে রাখার, এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো আমি আপনাদের সামনে আহসান মঞ্জিলকে তুলে ধরার জন্য চলে আসলাম আজকে। তো এখন আমি আপনাদেরকে কিছু আহসান মঞ্জিলের ফুটেজ দেখাবো। কেল্লার ইতিহাসটা কিন্তু অনেক সুন্দর। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেন, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। এই কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। তো গাইস, সারাদিন পুরান ঢাকা ঘোরার পরে আমি এখন অনেক টায়ার্ড। তো চিন্তা করলাম যে কোথায় খাওয়া যায়। যাওয়ার পথেই পেশোয়ারাইন পড়লো। তো চিন্তা করলাম যে এটা তো সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপ, মানুষের মুখে মুখে খুবই ভালো শুনেছি, তো কখনই পেশোয়ারাইনে খাওয়া হয়নি। তো আজকে চলে আসলাম পেশোয়ারাইনে ডিনার করার জন্য। আমাদের ফুড চলে আসছে। আমি এখানে অর্ডার দিয়েছি নাল্লি নিহারি, দেখতেই পাচ্ছেন। এখানে গার্লিক নান, আর এখানে মোরগ মাখানওয়ালা, হ্যাঁ, আর আমাদের ড্রিঙ্কসও আছে, ড্রিঙ্কস আসবে। তো আমরা এখন ইনশাল্লাহ খাওয়া শুরু করব। যে পরিমাণ ক্ষুধা আমার লাগছিল সে তুলনায় পুরোটা তো মজা ছিল না। যাই হোক, তো আমার কাছে ওদের সবচেয়ে মজা লেগেছে মালাই লাসিটা। তো আজকে আমার যে সারাদিনের পুরান ঢাকার যে জার্নিটা, আই থিঙ্ক আমাদের এখানে এন্ড করা উচিত।